কিতাবে লেখা আছে আপনি একজন ওমেন এন্টারপ্রেনার হইলে আপনার সরকার এই প্রণোদনা দেবে, আপনি ওইটা পাবেন, ওই সুবিধা পাবেন, তমুক সুবিধা পাবেন। হ্যাঁ, বাট বাস্তবে আপনি যখন একটা কাজ করতে যাবেন, ইচ এন্ড এভরিওয়ার আপনি ট্রিটেড হবেন বেডি মানুষ। বরিশালে তো মহিলাদেরকে মাতারি বলে, আমাদের ময়মনসিংহেও এটা বলে। তো নারী দিবসে আমি নারী দিবসে সবসময় বলি যে সবাইকে বিশ্ব মাতারি দিবসের শুভেচ্ছা। কালোজিরা ফোড়ন দিয়ে এই পুরা বেগুন মুরগি, মানে আগে মুরগিটাকে কষিয়ে ভালো তারপর করে বেগুনটা দেওয়া হবে, বেগুন এবং পরে নামানোর আগে একটা কালিজিরা ফোড়ন কালিজিরা দেওয়া ফোড়ন। হয়। বাঙালির তৃপ্তির জায়গা ভাত। ভাত ডিপ্রেশন কমায়, এটাকে অস্বীকার করুক আর না করুক। আমার স্যাডনেস আছে, এটাকে আপনাকে ইগনোর করতে পারবেন না। মানে আমি আপনি থাকলে আমার থেকে দূরে থাকতে পারেন, বাট আমাকে ইগনোর করতে পারবেন না। ইগনোর করতে পারবেন না। আমার টেরিটরিতে থাকলে ইউ কান্ট ইগনোর মি। আমি রানতে পারি, কামতে পারি, বলতেও পারি। ইউ হ্যাভ টু লিসেন, ইউ হ্যাভ টু সি। শুভ সন্ধ্যা সবাইকে। কামারশালায় সিনেমা যাপনের পক্ষ থেকে আজকে আমরা আবারও এসছি আনফিল্টার্ড উইথ সারা নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছে ফাতেমা আবেদিন, বাট আমরা নাজলা বলেই ডাকি। নাজলা একাধারে একজন লেখক এবং যে একজন শেফ, এবং এনস কিচেনে একই সাথে একজন ব্যবসায়ী, এনস কিচেনের স্বত্বাধিকারী। পড়াশোনা করেছেন ইংলিশ লিটারেচারে, কিন্তু তারপর দীর্ঘ সময় ক্যারিয়ার করেছেন একজন শিক্ষক হিসাবে, এবং তারপরে সাংবাদিক হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। এবং উনি লেখালেখির জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন, তার মধ্যে অন্যতম হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার, যেটা 2021 সালে উনি পেয়েছেন। এবং তো আমরা আর বেশি না করে আমরা নাজলার সাথে কথায় চলে যাব। তার আগে আমি একটু ছোট করে বলতে চাই, সেটা যে আমরা তো একটা অন্যরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি জাতি হিসাবে। একটা নানান রকম পট পরিবর্তন হচ্ছে, তা আমরা একটা অন্য দিনের অপেক্ষায় আছি। সেই সাথে আমাদের ছবি অন্যদিন, আমাদের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি অন্যদিন, সেটাও সামনে আসছে, আমরা সেটার অপেক্ষায় আছি। আর কথা না বাড়িয়ে আমরা এখন আজকের গল্প শুরু করি নাজলার সাথে। মানে থ্যাংক ইউ কি অবস্থা? সারাপা। মানে আপনি তো আমাকে প্রশ্ন করবেন, আমাদের দুইজনের আলাপ। আমার একটা প্রশ্ন আছে, সেটা যে আমি তো আপনার এই শোটা সবসময় দেখি। এর আগে এই শোতে যতজন এসছে, দে আর ইচ এন্ড এভরিবডি সেলেব, মানে সেলিব্রিটি এবং খুব ফেমাস। আমার প্রশ্ন হোয়াই মি? আমি নিজেকে সবসময় পরিচয় দেই আমি একজন কামলা মানুষ। এই কামলা মানুষ। আমি এই প্রশ্নের উত্তর আপনাকে আগেও দিচ্ছি, এখন আবার দিচ্ছি। আমার কাছে ব্যাপারটা যে আমি এইটাকে কি সেলেব আর কামলা সেই জায়গাটা নেই, আমি সেই তাদের সাথে কথা বলতে চাচ্ছি বা আড্ডা দিতে চেয়েছি, যারা সবাই কোনো একটা নির্দিষ্ট ভাবে, মানে তাদের কাজের জায়গাতে কোনো না কোনো ভাবে মানে একটা কাজ, একটা অবদান রেখে যাচ্ছেন। অবদানটাও অনেক বড় একটা কথা, মানে আপনার একটা নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। আমি আপনার ফেসবুকের স্ট্যাটাসের কিন্তু বিরাট ফ্যান। আমি মাঝে মধ্যে পড়ে আবার কামারকে বলেছে, জানো নাজলা কি লিখছে না। আমার কাছে এবং যে আপনার মানে এই যে খাওয়া দাওয়া অনেক কিছু, মানে একটা মানুষ অনেক কিছু করে, এটা আমাকে আপনি মানে অনেক কিছু করছেন লাইফে, এবং প্রত্যেকটাতেই কিন্তু কোনো কিছু প্রপারলি করি নাই, সবকিছুই কিন্তু আধা ক্ষেত্রা। না না না, আমরা সেটাকেই শুনবো আসলে আজকে। আমি একটু বলি যে আমার কাছে মনে হয় যে ওই হয় না যে আসলে আমার হওয়ার কথা ছিল একটা ছেলে। হ্যাঁ, মানে আমার আব্বাও মনে করছিলেন যে তার সেকেন্ড বাচ্চাটা, আমি মেজো বাচ্চাটা একটা ছেলে হবে, সে বিরাট মাস্তান টাস্তান হবে, কিন্তু দেখলো যে একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু স্বভাব চরিত্র খুব খারাপ। হ্যাঁ, আমার বড় ভাই খুব শান্ত ভদ্র, কোনোদিন স্কুলে মারামারি কমপ্লেন আসে নাই, কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটির কোনো কমপ্লেন আসে কিচ্ছু নাই। আমার আব্বার একটা লাইফের মানে একটা বড় পার্ট গেছে আমার মেয়ে কমপ্লেন শুনে। স্কুলে পরীক্ষা দিতে পাঠাইছে, পরীক্ষা দিই নাই, রাস্তায় ঘুরে বেড়াইছি। হ্যাঁ, তারপরে যে যে রকে আড্ডা দেওয়া ছেলেগুলো আছে না, যেগুলোরে আমরা ছোটবেলা থেকে, যেগুলো খুব খারাপ। হ্যাঁ, আমার সারা জীবনের স্বপ্নই ছিল আমি ওই জায়গাটায় বসে আড্ডা দিব। হ্যাঁ, আড্ডা দিব, তারপর যত ধরনের বান্ধবী আছে সব করব। কিন্তু মেয়ে হওয়ার কারণে হয়তো এই যে আমাদের তো একটা সোশ্যাল স্টিগমা আছে, মেয়ে হওয়ার কারণে আমি অনেক কিছু করতে পারিনি, আমার আফসোস আছে। তো ফলে সবকিছু খুব আধা ক্যাচরা, কোনো কিছু পরিপূর্ণভাবে এখনো করে উঠতে পারি নাই, মানে যেভাবে চেষ্টা করি। আধা খেঁচড়া নাকি এটাও আমরা দর্শকদেরকে একটু বার্তা দিই। আমরা যেটা মূলত আপনার গল্পগুলো শুনি। তো আপনি ধরেন লেখালেখি করতেছেন, আবার রান্না বান্না, তো মানে খুবই ভালো রান্না বান্না, মানে খুবই
অসাধারণ রান্না মানে আপনার। আমিও এনসিটিতে রাঁধতে পারি এই খেয়েছি। জিনিসটা সেল করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা। রান্না বান্না কতটুকু পারি মানে ওইটার চেয়ে জিনিসটা হচ্ছে যে জিনিসটাকে প্লেটে তুলে বিক্রি করার একটা যে হুম, তখন আর কিন্তু শেফ থাকে না। তখন বিষয়টা হয়েছে যে উদ্যোক্তা, ওমেন এন্টারপ্রেনার যদি হ্যাঁ, খুব সুন্দর করে বলি, হ্যাঁ, একদম, ওমেন এন্টারপ্রেনার। একদম। কিন্তু এই ওমেন এন্টারপ্রেনার হইতে গিয়ে যে কাল ঘামগুলা বের হয়ে যায়, হ্যাঁ, মানে কি ওটা ধরনের কালঘাম বের হয় একটা সেগুলো একটু মানে আমি যেটা বলবো যে বাংলাদেশের পার্সপেক্টিভে যখন একটা মেয়ে কোনো চ্যালেঞ্জ নেয়, কিতাবে লেখা আছে আপনি একজন ওমেন এন্টারপ্রেনার হইলে আপনার সরকার এই প্রণোদনা দিবে, আপনি ওইটা পাবেন, ওই সুবিধা পাবেন, তমুক সুবিধা পাবেন, হ্যাঁ। বাট বাস্তবে আপনি যখন একটা কাজ করতে যাবেন, ইচ এন্ড এভরিওয়ার আপনি ট্রিটেড হবেন বেডি মানুষ, হ্যাঁ। আচ্ছা, সেটা কিরকম? বেডি মানুষ, ও এটা বেডি মানুষ, ওনার পাত্তা তো আর কি আছে। আমি একটা জায়গায় আমার কিচেন নিয়ে একটা মুভমেন্ট আমার আছে, ওই জায়গাটায় আমি ফেস করছি মানে এটা একটা প্রতিষ্ঠানের সাথে আমার একটা কাজের ছিল যে হুম, আমার কোম্পানি থেকে খাবার যাবে, হুম, ওদের হুম, সাথে হুম, ইন্টারেকশন হবে। হুম। ইচ এন্ড এভরিবডি আমার বউ তো রাঁধতে পারে, কই কোনোদিন তো ব্যবসা করে না, বিটি মানুষ রাঁধতে পারলেই ব্যবসা করবে। মানে এটা কারা বলছিলেন? আমার ক্লায়েন্টরা, ক্লায়েন্টরা বলছেন। হ্যাঁ, আচ্ছা। তারা আমার ক্লায়েন্ট। কিন্তু তাহলে হ্যাঁ, উনারা আপনার কাছে আসছেন কেন? আমি টেন্ডার বিট করে পাইছি কাজটা, আচ্ছা, হ্যাঁ। তাদের ইগনোর করার কোনো উপায় ছিল উপায় না, ছিল না। ইগনোর করার কোনো উপায় ছিল না। দে হ্যাভ টু একসেপ্ট মি। কিন্তু একসেপ্ট যখন তাদের কর্তা ব্যক্তিরা করে হুম, ফেলছে, তখন তারা হচ্ছে প্রতিটা পদে হচ্ছে ও বেডি মানুষ, হ্যাঁ। হুম, এই জিনিসটা আমি খুব মজা করে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বরিশালে তো মহিলাদেরকে মাতারি বলে, আমাদের ময়মনসিংহেও এটা বলে। তো নারী দিবসে আমি হচ্ছে নারী দিবসে সবসময় বলি যে সবাইকে বিশ্ব মাতারি মাথায় দিবসের দিব। শুভেচ্ছা। কারণ আমরা নারী হয়ে উঠতে পারি না, হ্যাঁ। আমরা আসলে পরিপূর্ণ মানুষ হিসেবে যে রাইটস গুলো আমাদের পাওয়ার কথা, কথা। হ্যাঁ, সেই রাইটস গুলো বাংলাদেশের পার্সপেক্টিভে সত্যি কথা যে বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন। খালেদা জিয়ার রাইটস কি হয় নাই, হ্যাঁ, সে ট্রিটমেন্টের রাইটস পান নাই। আমি জানি যে খালেদা আমি আপনার একটা ঘটনা বলি, আমি তখন বাংলা ট্রিবিউনে চাকরি করতাম, হুম, বাংলা ট্রিবিউনের ডেস্ক ইনচার্জ ছিলাম, সেন্ট্রাল হুম, ডেস্ক ইনচার্জ। খালেদা জিয়া অসুস্থ হসপিটালে, আমাদের নিউজ লেখা হয়ে গেছে, নিউজ রুম গুলো তো প্রিপেয়ার থাকে, উনি উনার লাইফ স্কেচ করে ফেললাম আমরা। তারপর হচ্ছে গিয়া কি কি কার কার বাইট যাবে কোথায়, উনি যদি হ্যাঁ, বাই এনি চান্স মারা যান, কি ভয়াবহ অসুস্থ ছিলেন, তাহলে চিন্তা করেন আমরা ওইটাই করতেছি। শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর উনি উচ্চ চিকিৎসার্থে লন্ডন গেলেন, হেঁটে বাড়ি ফিরলেন, হ্যাঁ। আমরা অথচ আমরা তার করতেছি ওই যে ডিপ্রাইভ হওয়া, বা হুম, এখন উনি প্রধানমন্ত্রী নাই, উনি ক্ষমতা থেকে ডিপ্রাইভড না, উনি ক্ষমতা অবশ্যই। থেকে এই যে জিনিসটা আপনি যত উচ্চ পর্যায়ে যান না কেন, হ্যাঁ, হুম। আপনার বঞ্চিত হওয়ার একটা বঞ্চিত থেকে হওয়ার হুম, হিস্ট্রি সব জায়গায় আছে, সব জায়গাতেই সব আছে। জায়গায় আছে। হুম। মানে এবং সেটা হয়তো একটা এটা মেয়ে হিসাবে বা নারী হিসাবে বঞ্চিত হওয়ারই এটা এক্স্যাক্টলি নানান পেশা, নানান শ্রেণী পেশা, পেশায় সব শ্রেণী পেশা জায়গাতেই আসলে রয়ে গেছে। আপনাকে, সেটা আমাদের একজন হ্যাঁ। গার্মেন্টস এর কর্মীই বলি আর এখন আমরা হুম, আমরা কি করি, আমরা একটা সোশ্যাল স্ট্যাটাস ধরে নেই যে এতটুকু করতে পারছে, এই হচ্ছে আমাদের স্টার, হ্যাঁ, বা এবং এই হচ্ছে যেটুকু আমাদের করছে যথেষ্ট করছে। যথেষ্ট করছে। অথচ আমরা যদি আমাদের একেবারে লো ক্লাসে যাই, আপনি দেখবেন কি যে হ্যাঁ, ওই ক্লাসে হচ্ছে সব ওয়ার্কিং লেডি, হুম, প্রত্যেকটা ওয়ার্কিং লেডি। আমাদের ক্লিনারকে আপনি রোড সিটি কর্পোরেশনের রোড ক্লিনার দেখছেন, অবশ্যই হ্যাঁ, ওয়ার্কিং 70% লেডি মেয়ে, মেয়ে। নেট ক্লিনার মেয়ে, তারা কাজ করছে, ইট ভাঙে কারা, মেজরলি মানে মেজর মেয়ে, হ্যাঁ। কৃষিতেও যেটা দেখলাম যে কৃষিতে 60% লেবারই নাকি হচ্ছে নারী লেবার। নারী লেবার, কিন্তু হচ্ছে তারা পুরুষ 40% লিড কম দিচ্ছে, হ্যাঁ, পয়সা পায়। 40% কম পয়সা পায়। হ্যাঁ, পয়সা পাওয়ার হিস্ট্রিটা কিন্তু ইউরোপ আমেরিকাতেও আছে, কম পয়সা পাওয়ার। ওরা এমন না যে ওরা করে ফেলছে, অনেক এবং হয়ে আসলে গেছে। তাদের তবে কম পয়সায় আমাদের তাদেরকে পাওয়া যায় ওয়ার্কিং বলেই ক্লাসের তাদেরকে আমাদের কাজটা দেয়া হয়। ওয়ার্কিং ক্লাসের হ্যাঁ, বড় পোর্শনটাই কিন্তু নারী, হ্যাঁ। অন মানে ওরা ওদের মতো করে সফল, হুম, মানে নারীকে বাইর হইতে দিব না, নারীরা ঘরে থাকবে, এইটা না যার যার চয়েস আসলে। আমি ঘরে থাকবো অ্যাবসলিউটলি। না আমি করব, হ্যাঁ, আমি বাচ্চা পালবো নাকি আমি বাসায় থাকবো বা আমি কাজ করব, হুম, সম্পূর্ণ চয়েস।
হুম। আশেপাশের মানুষ তাকে কতটা সাপোর্ট করতেছে। আমি এমন মহিলাকেও দেখছি সে একদম ডিটারমাইন্ড আমি আমার বাচ্চাদের সাথে থাকবো, খুব হাই ক্যারিয়ার ছেড়ে অবশ্যই সে এটা একটা ঘরে বসে চয়েসের ব্যাপার। যে চয়েসের ব্যাপার। যেভাবে কিন্তু এটাকে আমরা ইয়ে করে। এটাকে চয়েস মনে করি না। হুম। আমরা আমরা হচ্ছে মনে করি যে কিছু এটাই মেয়ে পিছায় যাচ্ছে, তার মানে হচ্ছে গিয়া সে কুপমণ্ডুক, সেই করতেছে। আবার হচ্ছে কিন্তু ওই যে লোয়ার ক্লাস থেকে যে মানুষগুলা কন্টিনিউয়াস কাজ করতেছে তাদের কিন্তু আমরা কখনো রিকগনিশন দেই না। রিকগনিশন করছি না। তাদেরকে রিকগনিশন দেওয়ার মতো সোশ্যাল স্ট্যাবিলিটিও আমাদের নাই। হুম। না আমি জাস্ট একটা ছোট্ট আমার একটা এক্সপেরিয়েন্স এর মধ্যে আমি হচ্ছে কয়েকবার হচ্ছে উত্তরবঙ্গে রংপুর, কুড়িগ্রাম এসব জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে। So আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মেয়েরা ওখানে মানে নানান রকম ধরেন ধর্মীয় বিধিনিষেধ, সামাজিক বিধিনিষেধ এগুলো অনেক কিছু আছে। কিন্তু তার মধ্যেও যে মেয়েগুলো যে কাজ করছে, যখন হচ্ছে পুরা ওই অঞ্চলে হয়তো একটু আমার কাছে মনে হচ্ছে ধর্মীয় বিধিনিষেধটা হয়তো একটু বেশি। মানে আমার চোখে যেটুকু চোখে পড়েছে, খালি চোখে। আমি খুব একটা অ্যাওয়ার না যে ওখানকার সিচুয়েশনটা আসলেও কি বা তথ্যপত্র আমার কাছে নাই। আমার খালি চোখে যেটা চোখে পড়েছে, একটু হয়তো বেশি। হয়তো তারা পুরোপুরি একদম পর্দা, হিজাব সবকিছুই করে আছেন। কিন্তু ওদের কাজ কিন্তু বন্ধ হয় নাই। না, মানে উনাদের ২ টা চোখ দেখা যাচ্ছে কিন্তু রাস্তার মধ্যে হচ্ছে যে খাওয়ার সব ইয়ে চালাচ্ছেন না যে খাওয়ার ফুড কার্ট কার্ট গুলো গুলা, ফুড হ্যাঁ, কার্ট ফুড গুলো কার্ট গুলা চালাচ্ছেন, চাচ্ছে। কাপড় বিক্রি করছেন, ইয়ে করছেন। একসাথে বসে ১২-১৫ টা মেয়ে আড্ডা দিচ্ছে। মানে আমার কাছে কিন্তু তখন একটা মনে হচ্ছে যে মেয়েরা কিন্তু বের হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে আর না আপনি এদেরকে আর যদি ঘরে ঢুকাইতে আপনি ধর্মীয় পারবেন দিক না। থেকেও দেখেন, আপনি একটা জিনিস দেখেন, ধর্মীয় দিক থেকে দেখলেও কিন্তু আমি ইসলাম ধর্মের কথা বলছি। হুম, বাংলাদেশে তো সারাক্ষণই মানে ইসলাম ধর্ম নিয়ে কট্টর হবেন নাকি মধ্যপন্থায় থাকবেন না ইয়ে থাকবেন, এরকম একটা থাকে, সবার কনফিউশন থাকে। হুম, ইসলাম ধর্মে আপনি দেখেন, ইসলাম ধর্মে প্রথম মুসলিম নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, শি ওয়াজ এ বিজনেস ওম্যান। উনি অ্যাবসলিউটলি বিজনেস করছেন। একদম। উনি আল্লাহ রাসূলকে ইকোনমিক্যাল সাপোর্ট দিছেন, মোরাল সাপোর্ট দিছেন, স্ট্র্যাটেজিক প্রথম সাপোর্ট দিয়েছেন। স্ট্র্যাটেজিক সাপোর্ট দিছেন, সবকিছু দিছেন। তার শেষ ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাষ্ট্র পরিচালনা করছেন। অ্যাবসলিউটলি। হ্যাঁ, পরামর্শ দিছেন এবং যুদ্ধের পরামর্শ দিছেন। তাহলে এই জিনিসগুলা আমাদের কাছে ধর্ম আসছে একভাবে, অনেক দূর দেশ থেকে আসলে যেটা হয় যে ধর্ম অনেক রকমের ঘুরে পেঁচে আসে, তারপর অনেক ধরনের ধর্মের ডালপালা গজায়। হুম, এটা যেকোনো রিলিজিয়নের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এটা জেরুজালেমের লোক ক্রিশ্চিয়ানিটিকে যেভাবে ফলো করবে, আই বাংলাদেশের ইয়েতে ওই তেঁতুলিয়ায় যে লোকটা তার ক্রিশ্চিয়ানিটি একই রকম না। অবশ্যই এগুলো তো সামাজিক অনেক কিছুই আছে। সামাজিক অনেক কালচারাল কিছু, অবস্থা, কালচারাল অনেক কিছুই কনটেক্সট, হয়। তো ধর্ম তো ওইখানে ভিন্ন। হচ্ছে উম নারীরে যেটা রিলিজিয়ন হচ্ছে আর যে ধর্ম ২ টা আলাদা ২ জিনিস। টা জিনিস, একদমই আলাদা জিনিস। এবং সবচেয়ে মজার জিনিস কি যে এইখানে তো আ মাঝখানে হচ্ছে দাবায় রাখার একমাত্র জিনিস হচ্ছে মেয়েরা। আইএমএ জাহেলিয়াতের সময় কবর দেওয়া গেছে। এখনো সুযোগ পাইলে যে করে কবর যেভাবে দেওয়ার চেষ্টা কবর করবেন। দেওয়ার বাট চেষ্টা করে। আমরা হ্যাঁ, এই কবর দেওয়ার মধ্যে থেকে আপনি মধ্য কেমনে থেকে হ্যাঁ, দাঁড়াইতেছেন এই মানে গল্পটাও ওই আমি যে একটু শুনতে চাই। বেডি মানুষ মানে হ্যাঁ, রাগ উঠা যায় মাঝে মধ্যে যে দাঁড়াইতে হবে। আমি আমার ছোটবেলার কথা বলি। আমি মানে পড়ালেখা সবই পারতাম কিন্তু আমার করতে ভালো লাগতো না। আমার গল্পের বই পড়তে ভালো লাগতো। সারাক্ষণই গল্পের বই পড়তাম। ওইটা আমাদের একমাত্র বিনোদন ছিল। টেলিভিশন দেখা আব্বা-আম্মা খুব কম অ্যালাও করত। কিন্তু আমাদের বই পড়ার কোনো বাইন্ডিংস ছিল বাধা না। নিষেধ ছিল মানে না। বাধা নিষেধ ছিল না কিরকম যে আমরা কোন বইটা পড়তে পারবো ছোটবেলায় সেই ফিল্টারটাও আব্বা-আম্মা করে দিতেন না। ফলে আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন আমি খুশবন্ত সিং এর ১৮৫৭ এই উপন্যাসটা পড়ে ফেলছি। আমি অনেক কিছু বুঝি নাই। অনেক পলিটিক্যাল জিনিসগুলো আমার কাছে খুব টাফ লাগছে। বাট আমি বুঝতেছি যে একটা রিলিজিয়ন তারপরে হচ্ছে এই সবকিছুর একটা মিলায় খুশবন্ত সিং এর এই উপন্যাসটা। ওই সময় পড়ার পরে ওইটা কিন্তু আমি অনার্স পড়ার সময় আবার পড়ছি। পড়ে আমার খালি মনে ভাবছি আছে যে যে আমি এটা আমি যখন 8 এ পড়ি আমি আনা কারেনিনা ৮০০ হ্যাঁ, পাতার ওটা আমি পড়ে ফেলছিলাম। পড়ে ফেলছি। এই যে ফিল্টার করে নাই। আমার একটা বইয়ের জগৎ তৈরি হয়েছিল। মানে আমি আমার সব ভাই-বোনেরা আমাদের একটা বইয়ের জগৎ। তো ওই বইয়ের জগৎ থেকে হচ্ছে আমি একাডেমিক পড়াশোনায় একেবারে লাড্ডু টাইপের। হুম, মানে ওই মেট্রিক পরীক্ষায় মানে লাড্ডুর আমি হুম, লেভেল বলি। মেট্রিক হুম, পরীক্ষায় ৫৮০ পাইছিলাম। হুম, হুম, ৫৮০ র মধ্যে আসলে ৩৮০ পাইছি। হুম। ২০০ তো প্র্যাকটিক্যাল মার্কস। হ্যাঁ? প্র্যাকটিক্যাল মার্কসে দারুণ। স্যাররা হচ্ছে এমনিতেই দিছে। ওই বা হ্যাঁ, পরিচয় পরীক্ষায় টরিচয় না হ্যাঁ, প্র্যাকটিক্যালে তো ছিল যে হ্যাঁ, প্র্যাকটিক্যাল ফুল মার্কসই ফুল পাওয়া যাবে। মার্কস এটা পাবো। স্কুলের হ্যাঁ, মতো। স্কুলে ফুল মার্কস পাবো। তো এই হচ্ছে ৫৮০ র গল্প। মানে ৩৮০ আমি খাতায় লিখা পাইছি। মানে কোন লেভেলের গান্ডু স্টুডেন্ট ছিলাম মানে আসলে যেটা হলো কি
আমি যে পরীক্ষাগুলোতে খারাপ করছি ওইটা টিউশন আমি করাইছি। আমি অঙ্কে বোধহয় 45 পাইছিলাম। হ্যাঁ, আমি কিন্তু অঙ্কের টিউশন করাইছি। আমি স্টুডেন্ট পড়াইতাম, 9, 10 এর স্টুডেন্ট পড়াইতাম। আমি যখন ইন্টারমিডিয়েট করি তখন ম্যাট্রিক পরীক্ষা হুম, দিয়েই আমি 9, 10 এর স্টুডেন্ট হুম। পড়াইতাম। আমার ওইটাতে কোনো সমস্যা ছিল না। আমার পরীক্ষা হলে লিখতে ভালো লাগতো না। আমি একটা প্রশ্ন হ্যাঁ, করি। যেমন হচ্ছে যে আপনি আপনি তো এখন লেখক এবং একটা গল্প লেখেন এবং একই টাইমে আমার কাছে মনে হয় যে রান্নাটাও একটা শিল্প। এখানের মধ্যে দিয়েও একটা স্টোরি টেলিং হয়, একটা গল্প তৈরি হয়। এক্সাক্টলি। তো আপনি ১ম হচ্ছে গল্পের কাজটা কখন শুরু হলো আপনার? এটা কি রান্নার মধ্যে দিয়ে হইলো? নাকি হচ্ছে যে গল্প লেখার মধ্যে দিয়ে লেখালেখির মধ্যে দিয়ে হলো? গল্প লেখাটা আমি একদম ধরেন যে অফিসিয়ালি গল্প লিখবো এই গল্প লেখাটা আমার শুরু হইছে 2006-07 এর দিকে আমি যখন দেশের বাইরে যাই। আচ্ছা। আমি যে দেশ স্কুল অফ কনসুলেটে পড়াতাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অফ কনসুলেট যেটা, সেটাতে পড়াইতাম। সেইটাতে পড়ানোর সময় আমার মনে হলো যে আমার অনেক সময় আছে। বাংলা টাইপ করা তখন খুব ইজি হয়ে গেছে অবরোড হুম, হুম, কল্যাণে। হুম। তখন মনে হইছে অফিসিয়ালি আমি তখন গল্প লিখি। কিন্তু এর আগে আমার ছোট ভাই বোনরা সবাই ছোটবেলায় গল্প লিখতো। দিনও রান্না করতে ইচ্ছে করে। আমি একটু অলস প্রকৃতির ছিলাম। হ্যাঁ? অলস প্রকৃতির ছিলাম। আমি বসে, বসে হচ্ছে বই পড়তাম এবং আমার ভিতরে অনেক গল্প ছিল। আমি যেমন বলি আপনাকে একটা গল্প। আমি যখন ম্যাট্রিকে হচ্ছে গিয়ে খুব খারাপ রেজাল্ট করলাম। আব্বা স্বাভাবিকভাবেই খুব মন খারাপ করছেন। হুম। বাসায় সবার খুব মন খারাপ। তখন আমি বসে, বসে একটা আপনি গল্প সেদিন চিন্তা করছি। বলছিলেন যে আপনাদের হ্যাঁ, ইয়েতে আপনার একই স্কুলে পড়তেন হ্যাঁ। সবাই। ভাই আমরা বোন এবং ৬ ভাই ওই বোন। হ্যাঁ। বোর্ডের সবারই নাম এই ছিল। সবারই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে নাম ছিল। ওদের বিভিন্ন সময়ের অ্যাচিভমেন্ট এর নাম ছিল। কিন্তু আমার ওইখানে কোনো আতাপাতাই ছিল না। হ্যাঁ? স্কুলে আমাকে চিনতো আবেদিনদের বোন হিসেবে। তো ওই জায়গাটাই হচ্ছে আমি তখন বসে, বসে ভাবতেছিলাম যে ইনশাআল্লাহ আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে এমন রেজাল্ট করে সবাইকে দেখায় দিব যে বোর্ডে স্ট্যান্ড করব। ইন্টারভিউতে কি বলবো? মানে আমার ফেভারিট কি, কোন সময় কি করতাম। হ্যাঁ, এই সবকিছু এই একদম স্ক্রিপ্ট সবকিছু করা আমি আছে। স্ক্রিপ্ট করে ফেললাম। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার কাছে এখন মনে হয় যে ওইটা আসলে আমার স্টোরি টেলিং এর স্টার্টিং। ওই সময়টা। হ্যাঁ, স্টোরি টেলিং এর স্টার্টিং। এবং আমি প্রতিদিনই এরকম ভাবতাম যে আমি আজকে খুব ওই 4-5 এ পড়াশোনা মনে তো হাতে কলম নিয়ে কিছু একটা দাগাইতে, দাগাইতে কিছু একটা খুব হিজিবিজি কিছু একটা করে ফেলছি। হুম। মনে হইতো যে এইটা এখনই কারোর চোখে পড়বে এবং এটা কোনো একটা গুপ্তধন পাওয়ার ও আচ্ছা, নকশা। সবার সাথে, হ্যাঁ, সাথে একটা মানে হ্যাঁ, যে এটা কি একটা আশ্চর্য বিস্ফোরণ একটা হয়ে কাজ যাবে হ্যাঁ। এবং অনেক টেলিভিশনে আমাকে দেখা যাবে অনেক কিছু। আমাদের ছোটবেলায় তো শুধু বিটিভি ছিল। তো এটা তো স্বপ্ন, হ্যাঁ, গল্প দেখা, স্বপ্ন মানে দেখা, গল্প লেখার একটা গল্প হ্যাঁ। লেখার এই জিনিসটাই যে ছোটবেলায় আমার এই জিনিসগুলো মনে হতো। এই জিনিসগুলো মনে হতো কি অনেক শীর্ষেন্দু পড়ছি। শীর্ষেন্দু ছোটদের গল্পগুলা। হ্যাঁ, গুপ্তধন খুঁজে বের করতেছে, অনেক পুরানো বাড়ির হিস্ট্রি খুঁজে বের করতেছে। মানে এইগুলো হলো আফটার ইফেক্ট। যা পড়ছি জীবনে, হ্যাঁ, সবকিছুর আফটার ইফেক্ট। এবং এটা অনেকে বিশ্বাস করছে না। আমার মজার বিষয় যে আমি ১ম যখন রিডিং পড়তে শিখি, হুম, আমার ১ম পড়া গল্প হচ্ছে আন্তন চেখভের একটা গল্প। আচ্ছা, এটা কোনো একটা ম্যাগাজিনে অনুবাদ হয়েছিল। সেই ম্যাগাজিনটা বাসায় ছিল। হ্যাঁ? আচ্ছা। চেখভের একটা হয়তো গল্প। বিচিত্রা বা ওরকম হ্যাঁ, কোনো কোনো কিছু একটা হয়তো, কোনো হয়তো। একটা ম্যাগাজিনের মধ্যে চেখভের একটা গল্প ছিল। সেই গল্পটা আমার ১ম পড়া গল্প। হ্যাঁ? ঠিকঠাক হ্যাঁ, জায়গা থেকেই শুরু। মানে মানে গল্পের ইন্সপিরেশন এর গল্পের জায়গাটাতে একদম ইন্সপিরেশন ঠিক, এবং ঠিক। আমাদের বাসায় যেটা হলো যে আব্বা-আম্মা খুব ছাপোষা ফ্যামিলি গুলা বা ঢাকা শহরে একজনের আয়ে চলা ফ্যামিলিতে আব্বা-আম্মা আলাদা করে কখনো চিন্তা করেন নাই যে আমাদেরকে ওই বাল্য শিক্ষা কিনা দিতে হবে বা আদার্স বই। আমরা সব ভাই-বোন সরিয়ে সরায়া এবিসিডি সব শিখতেছি পত্রিকার কেটে। হ্যাঁ? কাগজ দিয়ে কাগজ কেটে, 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 কেটে কেটে। এবিসিডি এগুলো কেটে, কেটে আব্বা কেটে, কেটে দিত। আমরা এগুলো বসে, বসে পড়তাম এবং আমরা খুব দ্রুত শিখছি। সবারই পড়াটা খুব দ্রুত হইছে। তো ওইখান থেকে হচ্ছে আমার ওই গল্প লেখা, স্টোরি টেলিং। হুম। রান্নাটা নিয়ে আমার একটা খুব প্যাথেটিক গল্প আছে। কি সেটা হচ্ছে ধরনের? ২০০১ সালের পয়লা বৈশাখ। ওইদিন আম্মার ২০০১ একটা সাল। হ্যাঁ, আচ্ছা ২৪ তখন বছর আমি আগে। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ভ্যাকেশনে আসছি। ভ্যাকেশন কি আম্মার একটা খুব সিভিয়ার কোত্থেকে অপারেশন হবে। ভ্যাকেশনে আসছেন? হুম। ইউনিভার্সিটিতে পড়তাম আমি ইউনিভার্সিটি থেকে আচ্ছা। চিটং এ। তো আম্মার একটা অপারেশন হবে। আমি ওই অপারেশনটা আ যেহেতু খুব সিভিয়ার হুম, ইউটেরাস ফেলে দেওয়ার মতো একটা হুম, হুম, গুরুতর অপারেশন, অনেকগুলো টিউমার। হুম। আমরা সবাই খুব টেনশনে। আমি ওই অপারেশনের সময় ছিলি। অপারেশনের সময় অপারেশন ভালো হইলো। ডাক্তার হচ্ছে গিয়ে উম্মার হচ্ছে স্যালাইন খুলে দিবে। স্যালাইন খুলে দেওয়ার সময় বলছে উনাকে লিকুইড কিছু খাইতে দিতে হবে, স্যুপ খাইতে দিতে হবে। আচ্ছা। তো আমি আম্মার জন্য স্যুপ বানাইছি। স্যুপটা হচ্ছে দেখলাম যে স্যুপ ঠিক হচ্ছে না। স্যুপ ঠিক করার জন্য আমি চিন্তা করলাম,
অনেকগুলো আটা দিলে স্যুপ ঠিক হবে। আচ্ছা। তারপরে কতগুলো নুডলস ছাড়লাম যে অনেক স্যুপে তো নুডলসও থাকে। অনেক কিছু ছেড়ে এটা আসলে কিছু একটা ঘাটা হইছে। মানে ওটা হয় নাই। কিন্তু আম্মা যেহেতু প্রায় ৪৮ ঘন্টা না খাওয়া, ওই সময় তাকে খাইতে দেওয়া হইছে। হ্যাঁ, আম্মা ওই জিনিসটা খুব মানে পেট তৃপ্তি ভরে সহকারে খাইছে। খাইছেন। কিন্তু আমি যখন মুখে দিছি আমার নিজের মেজাজ খারাপ হয়ে গেছে। আমার আম্মা অসম্ভব ভালো রান্না করেন। মানে অসম্ভব ভালো এটার কোনো লিমিট নাই যে আমি জাস্ট বলি যে আমরা যদি কোনো ভাই-বোন শুনি আম্মা আজকে শুটকি ভর্তা করছে। শুধু আমার ভাই-বোন না, আম্মার নিজের ভাই-বোনরাও যে আম্মা আজকে শুটকি ভর্তা করছে। ৳১৫০ গাড়ি ভাড়া দিয়ে আমরা খাইতে চলে চলে যাব। যাবেন। হ্যাঁ। উনি ওই লেভেলে ভালো রান্না করেন। আমার নানি এবং আমার দাদি। ইনাদের হাতের রান্না ইনক্রেডিবল টাইপের ভালো। আমার দাদি বেগুন দিয়ে একটা রান্না করত মুরগি। এখন কি আপনি এটা হ্যাঁ, আপনার রেস্টুরেন্টে কি এটা আছে? হ্যাঁ, সবজি ওই দিয়ে মুরগি মায়ের রান্নাগুলো, দাদির দাদির রান্নাগুলো রান্নাগুলো এগুলো আমি যা রান্না করি আমি তাদের থেকে মানে মানে এগুলো বলেন না ২ ১ টা হ্যাঁ, দর্শকদের জন্য যেমন যে কি ধরেন যে স্পেশাল কোন আমি রেসিপি গুলো আমি একটু বলি যে আপনার আমি রেস্টুরেন্টে উনাদের পাওয়া কাছে যাচ্ছে? করেছি যেমন ধরেন করলা দিয়ে মাছের ঝোল। এটা আমার নানির সিগনেচার। করলার তিতাটাও আপনার লাগবে আমি না। কখনো হ্যাঁ, শুনি নাই। করলা আলু দিয়ে মাছের ঝোল। আমার নানিকে ফোন করে জিজ্ঞেস করলে নানি মানে উনি কিছু বলার আগে আমরা বলি, "আজকে আপনি কইল্লা রান্না করছেন?" মানে শেরপুরের হ্যাঁ। আঞ্চলিক ভাষায় করলাকে কইল্লা বলে। "আপনি আজকে করলা রান্না করছেন?" হ্যাঁ, "কইল্লা রান্না করছেন?" তখন বলবে যে, "হ্যাঁ, রাঁধছি।" আমি সেদিন আপনার রেস্টুরেন্টে গিয়ে আরেকটা খাবার খাইছি। সেটা হচ্ছে যে শুটকি দিয়ে একটা সবজি। সবজি। হ্যাঁ, এটাও আমি শুটকি এটা দিয়ে সবজি এটা আমার কখনো আমার এটা হয়। এটা হচ্ছে এই রান্নাটা শিখছি আমি কোত্থেকে বলি। শুটকি দিয়ে সবজি আমার দাদাবাড়ি, নানাবাড়ি ২ বাড়িতেই হয়। আচ্ছা। কিন্তু এই কোথায় জিনিসটা আপনাদের কোথায়? কোন ময়মনসিংহ অঞ্চলে? শেরপুর, ময়মনসিংহে। ওকে। শেরপুরে। হুম। তো এই জিনিসটা আমি শিখছি কোথা থেকে? আমাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল। ওর নাম ছিল মরিচ ফুল। তো মরিচ ফুল যখন কাজ করতে আসে, আম্মাকে একটা বলছিল যে, "খালা আমাকে রান্না করে নিয়ে যাইতে দিবেন বাসার জন্য।" আম্মা বলছে, "আচ্ছা ঠিক আছে।" মরিচ ফুল হচ্ছে আম্মার রান্নার কাটাকুটি সব শেষ করার পরে যেসব টুকরা-টাকরা অনেক সবজি-টবজি হুম, থাকতো, হুম। ইয়ের আ ফুলকপির ডাঁটা বা হচ্ছে বাঁধাকপির পাতা-টাতা সবকিছু মিক্স করে অনেকগুলো মরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়ে শুটকি দিয়ে চাপায় দিত। হুম। এবং এটা যে এত অ্যামাজিং একটা খাবার ছিল, হ্যাঁ? ওইটা আমার মাথার মধ্যে রয়ে গেছে। মানে আমি মরিচ ফুলরা ৫ বোন ছিল। ওরা আমাদের বাসাবালাকে বিভিন্ন বাসায় কাজ করত। সবাই ওদেরকে চিনত। ওদের ওই রান্নাটা আমি মরিচ ফুল থেকে একদম আচ্ছা। স্পেসিফিক্যালি আমি মরিচ ফুল থেকে শিখছি যে অনেক ধরনের সবজি দিয়ে যে শুটকি রান্না করা যায় এবং এটা অনেক মজা লাগে। ওই যে মরিচ ফুল আমার কাছে ওরা সব বোনরা কাজ কাজ করত। আর সে সে হচ্ছে আমার কাছে একজন এম্পাওয়ার্ড ওম্যান ছিল। কারণ ও দারুণ সব রান্না করে ফেলত। হ্যাঁ? আম্মাও রান্না করতেন। তারপরে রান্নাটা হচ্ছে গিয়ে আমাদেরকে এ অনেকটা হচ্ছে গিয়া অ্যাডিকশন এর মতো। আমার বন্ধু-বান্ধবরা বলত, "তুই তো নেশা করিস রান্না করে।" আমার ডিপ্রেশন আমি রান্না। চুলা দিছি। প্রচন্ড মন খারাপ। হ্যাঁ? ওটা আসতেছে। প্রচন্ড মন খারাপ। মানে আমার দেখা যাচ্ছে যে আমি দাঁড়ায় থাকতে পারব না। এরকম মন খারাপ। আমি চুলায় রান্না দিলে ইটস ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। নামাজ পড়লে যেরকম শান্তি লাগে, হ্যাঁ, একটা হ্যাঁ। রান্না করে নামাইলে আমার ওরকম শান্তি লাগে। আর আর কি, কি একটু স্পেশাল রেসিপির কথাগুলো বলেন আমি একটু? আমার যেমন দাদির আপনি ২ টা দাদির রান্নার রান্নার কথা বলি। বাড়িতে ঢুকছেন যেমন ধরেন হ্যাঁ, বেগুন বেগুন দিয়ে দিয়ে মুরগি। মুরগি। হ্যাঁ। বেগুন দিয়ে মুরগিটা হচ্ছে দাদি হচ্ছে মুরগিটাকে পুরাটা কষাতেন। তারপর হচ্ছে ছোট, ছোট বেগুন। দাদাবাড়িতে তো কোনো কিছু কেনার চল শুরু হইছে অনেক পরে। হ্যাঁ, বাজার থেকে কিছু করে। হ্যাঁ। বলে একটা জায়গা থাকতো। ওইখানে হচ্ছে সব বেগুন, মরিচ, ধনিয়া পাতা যা লাগে সেগুলা। উনি মানে ওইখান থেকে হলো বেগুন উঠায় নিয়ে আইসা আচ্ছা, আচ্ছা। ঘরের মুরগি, পুরা মুরগি এবং এটাতে কালিজিরা ফোড়ন থাকতে হবে। হ্যাঁ? মানে কালিজিরা ফোড়ন দিয়ে এই পুরা বেগুন মুরগি। মানে আগে মুরগিটাকে কষিয়ে ভালো তারপর করে কষে বেগুনটা দেয়া হতো। বেগুন এবং পরে নামানোর আগে একটা কালিজিরা ফোড়ন কালিজিরা দেওয়া ফোড়ন। হবে। কালিজিরা, রসুন এটা দিয়ে ফোড়ন দেওয়া হবে। হ্যাঁ? এইটা একবার যে খাইছে সে এবং খুব মজার জিনিস হলো আমি সৌদি আরবে যখন যাই তখন যেয়ে দেখছি they are using বেগুন in পিজ্জা। হ্যাঁ, তারপরে হ্যাঁ। এটা তামিয়া বলে খুব একটা মজার শর্মা। একটা হ্যাঁ। ওটার মধ্যে বেগুন মাস্ট আইটেম, বেগুন ভাজা, হ্যাঁ? বেগুনটার নামেই বেগুনটা খালি হ্যাঁ। বেগুন। কিন্তু এটা যথেষ্ট বেগুন ইউরোপে সম্পন্ন যখন একটা গেলাম, ইয়ে। ইউরোপে দেখলাম যে লাজানিয়াতে লাজানিয়াতে বেগুন হ্যাঁ। দিচ্ছে। বেগুন হচ্ছে ওদের মিট পিজ্জাতেও কারিতে হয় কিন্তু। এবং ওই পিজ্জাতেও যে একটা ওরা হ্যাঁ। মিট কিমা করে ওইটার মধ্যে বেগুন, ফিশ স্টেক এর মধ্যে বেগুন, হ্যাঁ? বেগুনটা ওই ছোটবেলায় বেগুন দিয়ে মুরগি, তারপর বড় হয়ে রিলেট করলাম যে
ওয়ার্ল্ড ওয়াইড এটা তো খুব রিকগনাইজ খুবই একটা রেকগনাইজড খাবার, একটা কিন্তু হ্যাঁ আমাদের ইনগ্রেডিয়েন্ট। দেশে বেগুন দিয়ে কোনো কিছু করেন। হ্যাঁ, বেগুন দিয়ে মুরগি রান্না এটা শুনলেই অবাক হয়ে যায়। এরকম। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, আমার দাদি হচ্ছে চালে ডালে খিচুড়ি যেটা বলে, হুম। উনি জাস্ট হলুদ আর একটু রসুন পেঁয়াজ কুচি দিয়ে খিচুড়ি রান্না করতেন। এটা এন্স আচ্ছা, কিচেনে পাওয়া একটু যায়। এন্স হলুদ কিচেন এবং হলুদ এবং রসুন পেঁয়াজ পেঁয়াজ কুচি। কুচি। এটা এন্স কিচেনের খিচুড়ি যারা খাইছে লেটকা খিচুড়িটা, ওটার সাথে আমি অনেক কিছু অ্যাড করছি। ল্যাটকা খিচুড়ি। হ্যাঁ, আমি মাংস অ্যাড করছি। আমি অনেক ধরনের অনেক কিছু অ্যাড করি প্রায় সময়। কিন্তু হ্যাঁ। ওইটা যারা খাইছে তারা বলতে পারবে যে একদম পিওর ল্যাটকা খিচুড়ি, চালের ঘ্রাণটা থাকবে। হুম। শেরপুর তো চালের জন্য খুব বিখ্যাত। কালোজিরা চাল, তুলসীমালা চাল Exactly. এগুলা। এবং এন্স কিচেনে আমি ওখান থেকে চাল নিয়ে আসি। ওই চালটা এবং চাল এবং ডাল হ্যাঁ, এখন যেটা আপনি বললেন যে আপনি যে খাওয়ার জন্য ইনগ্রিডিয়েন্ট তো খুব খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এইগুলো আপনি তাহলে সোর্স করেন কোথায় এবং কিভাবে? আচ্ছা, বাজার কে করছে? মানে বাজারের জন্য আমার বাজারের জন্য ফিক্সড লোক আছে কিচেনে। আমি তো ২ টা কিচেন, হুম, ফিক্সড লোক আছে। কিন্তু এদের সবাইকে আমি বাজারে নিয়ে আগে বাজার চিনাইছি। মাছ কিনবা এর কাছ থেকে, মাছ কাটাবা ওর কাছ থেকে। এই মাছটা ওই দিতে পারবে, ওকে ফোন দিবা না পাইলে। এই জিনিসটা না পাইলে ওকে করবা। হ্যাঁ? যেমন মাঝখানে ওরা একদিন হচ্ছে গিয়া ছাই খুঁজে পাচ্ছে না, ছোট মাছ কাটানো যাচ্ছে না। ছাই শেষ, এটা নিয়ে যে ছাই করতেছে সে অনেক কমপ্লেইন করছে। তারপর আমি বললাম, "তুমি ওই দোকানটায় যাও।" আচ্ছা, হ্যাঁ, ওই দোকানটায় যেয়ে আস্তে করে বলবা, আর "এই ছাই এনে দেন।" মসলাও তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে সেগুলো মসলা আপনি কি করেন? মসলা হচ্ছে আমরা বেশিরভাগই সোর্সিং করি। আমার চিটাগাং একটা ছেলে আছে, উমাম, ও মসলা বানায়। ওর থেকে আমি মসলা আনি। তারপরে আমি ময়মনসিংহ থেকে মসলা আনি। হ্যাঁ? বিভিন্ন জায়গা থেকে। আর আমি খুব অল্প মসলা ইউজ করি। আমি এইটা আমার ফ্যামিলি থেকে পাইছি। একটা মজার জিনিস হলো স্টার অ্যানিস যে একটা খুব গুরুত্বপূর্ণ মসলা এটা, বা কাবাব চিনি এগুলো যে খুব গুরুত্বপূর্ণ মসলা, হুম, এটা আমি অনেক বড় হয়ে অনেক রান্না-বান্না করার পর হুম, জানছি। হুম। হ্যাঁ? আমার বাসায় মসলা মানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচ। কিন্তু এই আপনি ৬ টা যে বেসিক মসলা। রান্না-বান্না তো করলেন মানে যেটা আমি বুঝলাম যে হ্যাঁ, ফ্যামিলিতেই একটা খাওয়া-দাওয়া ফুডি আপনি একটা বলতেছিলেন যে আমরা হ্যাঁ, সবাই খুব ফুডি। সবাই খুব ফুডি। এইটা একটা যে খাওয়ার একটা অ্যাপ্রিসিয়েশন এর ব্যাপার আছে। কিন্তু একটা হচ্ছে যে ঘরে রান্না করা একটা জিনিস, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের জন্য রান্না করা একটা জিনিস। কিন্তু এই যে ব্যবসা হিসেবে মানে আচ্ছা, এন্টারপ্রেনার এর এইটা ব্যাপারটা কখন এন্টারপ্রেনার কিভাবে? ব্যাপারটা আসছে কি? স্পেশালি আমি আমি জানতাম যে হ্যাঁ, আপনি তখন একদম ফুল টাইম জার্নালিস্ট ছিলেন। হ্যাঁ। মানে সেই মুহূর্তে কিভাবে আপনি কেন আমি এটাকে আমি জাস্ট বলি যে এইটা আমার মাথায় ঢুকছে কিভাবে? আমার আমি বিয়ের পরেই মনে হইলো যে চাকরি, সংসার সবকিছুর মাঝখানে একটা জায়গা আছে যেটা আমি নিজের কিছু করতে পারি। আমি একটা বুটিকস দিছিলাম ক্লোদিং। আচ্ছা, ক্লোদিংটা খুব ফেমাস হয়েছিল। মানে আচ্ছা। আমি ব্লকের শাড়ি বানাইতাম। আর হচ্ছে গামছা মোটিফ দিয়ে কতগুলো শাড়ি বানাইতাম। শুধু শাড়ি আর পাঞ্জাবি। এর বাইরে আমি কোন কিছু করতাম হুম, না। মানে কখনোই কোনদিন বাচ্চাদের কাপড় করি নাই বা কোন কিছু করি নাই। একদম শাড়ি আর পাঞ্জাবি। হুম, এই ২ টা জিনিসের মধ্যে আমি একদম স্টাক ছিলাম। বেস্ট বাংলাদেশ ছিল ওটা। তো শাড়ি, পাঞ্জাবি, মাঝে কিছুদিন সালোয়ার কামিজও আনছিলাম। একদম জামালপুর থেকে হাতের কাজে। তারপর মনে হলো না ওইটা আমার সিগনেচার না, আমার শাড়িটাই সিগনেচার। আমি নিজে যেহেতু শাড়ি পড়তে খুব পছন্দ করি, হুম, সবসময় পরি, হুম, হুম। শাড়িই বানাই। তো এই বিজনেস করতে, করতে ১৯ এ এসে না আমি খুব ডিপ্রেসড হয়ে গেলাম। ডিপ্রেসড হলাম কি? বিজনেসের কারণে। ডিপ্রেসড হলাম যে ডেঙ্গু খুব মহামারী আকারে হইছে হুম, ওই সময়টায়। হুম, হ্যাঁ? আমার কাছে মনে হইলো আমি যে কাজটা করতেছি, এইটা দিয়ে আমি মানুষের কোনো কাজে আসতে পারতেছি না। মানে ড্রেস হচ্ছে ম্যাটার অফ হ্যাপিনেস। হুম। আমি কিন্তু হ্যাপি থাকলে, অকেশন থাকলে তখন তখনই আমরা ড্রেস একটা হ্যাঁ, কিনি। এটা কিনছি। আমি যখন ডিস্ট্রেস তখন সুস্থতার কিন্তু ব্যাপারটা আমি হ্যাঁ, আমি ড্রেস কিনি না। ওই জিনিসটা আমার খুব স্ট্রাইক করলো। ওই সময়টা আমি স্টপ করে দিলাম। আচ্ছা। হ্যাঁ? মানে ২০১৯ এ বন্ধ করে দিলেন। ১৯ তারপর এ তো কোভিড চলে আসলো। ১৯ এ বন্ধ করলাম। সেই সময় হচ্ছে আ সেই সময় মনে হলো যে হাউ ক্যান আই হেল্প দ্য পিপল? আমি রান্না পারি। আমি তার আগে হচ্ছে সুপার শেফ উইনার হইছি, 2nd রানার আপ হইছি। আমি পান্থশালা বলে সেটা একটা কোন সালে রেস্টুরেন্টে ছিল? ১৬ তে ২০১৬ তে। আমি পান্থশালা বলে একটা রেস্টুরেন্টে হচ্ছে করতাম, ট্রেনিং হুম, করাইতাম। টুকটাক অনেক বন্ধু-বান্ধবের রেস্টুরেন্টে ট্রেনিং করাইতাম। তো ওই জায়গাগুলাতে হচ্ছে মনে হলো যে, না, আমি তো রান্না করতে পারি। হ্যাঁ? আমি রান্না নিয়ে কিছু করতে পারি। হুম। হ্যাঁ? ২০ এর জানুয়ারিতে আমি ১০ জানুয়ারি আমি ঘোষণা দিয়ে হচ্ছে এন্ডস কিচেন চালু করলাম। আচ্ছা। হ্যাঁ? এন্ডস কিচেন। তো ১ম এই কি একটু আউটলেট ছিল নাকি ১ম না। ক্যাটারিং। হোম কেটারিং? ক্যাটারিং। আচ্ছা। একদম হোম থেকে রান্না হবে। আমি তখন তারপরে তো কোভিড শুরু হলো। হুম, সবাই ভাবলো সবকিছু বন্ধ হয়ে যাবে। হুম,
মার্চের ২৪ তারিখে আমার যে শেফ ছিল, একটা ছেলে ছিল, হুম ওকে আমি রান্না শিখাইছি। ওকে আমি হচ্ছে ওই পান্থশালায় যখন ট্রেন করতাম তখন ও ট্রেন হুম ছিল। আমার আন্ডারে সব ট্রেনিং করছে। ওকে রান্না শিখাইছি। ওকে তারপরে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে অ্যাসাইন করছি, এখানে কাজ করো। তারপরে ও আমাকে বলছিল, ম্যাডাম আপনি কিছু করেন, আমি আসবো। তো পরে হচ্ছে ওকে আমি নিয়ে আসলাম। ও খুব ভালো কাজ করতো। ও, আমি আর আমার বাসার একটা মেয়েট ছিল, ওই মেয়েটাকেও আমি রান্না শিখাইছি। এই ৩ জন। তারপর আমরা বললাম যে চলো আমরা চা শুরু করি। চুলা-টুলা সবকিছু কিনে নিয়ে আসলাম। বাসাতেই বাসাতেই, হ্যাঁ, বাসার মধ্যেই কয়েকটা ডিশ, চপার, তারপরে মিট গ্রাইন্ডার, ব্লেন্ডার, এগুলো সব যা একটা হুম ইয়েতে লাগে শুরু করলাম। হুম শুরু করার পর কোভিড চলে আসলো। ১ম মাসে আমি বেশ ভালো ক্লায়েন্ট পাইছি। ক্লায়েন্ট পাওয়ার কারণ হচ্ছে যে আমার একটা সোশ্যাল মিডিয়ায় আমার একটা পরিচিতি আছে। আমার একটা রাইটার সার্কেল আছে, আমার হুম জার্নালিস্ট হুম হুম সার্কেল আছে। মোটামুটি ভালো ক্লায়েন্ট পেলাম, হুম চলতেছে। তারপরে যখন করোনা হইলো তখন তো সব রেস্টুরেন্ট ধাম করে বন্ধ হচ্ছে, হুম হুম রেস্টুরেন্ট। কিন্তু আমার কাছে মনে হলো দিস ইজ দ্য পিক পয়েন্ট। আমি কিছু করতে পারি। আমি ঘোষণা দিলাম এন্ডস কিচেন বন্ধ হবে না। ক্লিনিং এর জন্য ২-১ দিন বন্ধ হইতে পারে। আর আমার যখন করোনা হয়েছিল তখন ১০ দিন বন্ধ ছিল। এন্ডস কিচেন বন্ধ হবে না। এন্ডস কিচেন উইল গো অন। ওই সময় সম্ভবত হ্যাঁ, হচ্ছে যে এই ধরনের বাসায় প্রচুর হ্যাঁ। কারণ ওই সময় বেশ একটা তখন নাম হচ্ছে, করছে হ্যাঁ, নেন্স তখন কিচেন। হচ্ছে আমি এবং আমি হচ্ছে সব জায়গায় খাবার দেওয়া শুরু করলাম এবং আমার সাথে আমরা ক্যাশলেস লেনদেন, একদম বিজনেসের শুরুতেই আমরা ক্যাশলেস হয়ে গেলাম। আচ্ছা আমাদের হয় ব্যাংক পেমেন্ট করবেন, নাহলে বিকাশ পেমেন্ট করুন, বা কোভিড রোগীদের উনারা ইনবক্সে লিখতেন আমার বাসার দরজার সামনে এই খাবারগুলা রেখে যাবেন। হ্যাঁ? এই খাবারগুলো। ওই সময়টায় আরো একটা জিনিস খুব খুব ট্রিগার করছে এবং আমাকে খুব হেল্পও করছে টু প্রসিড। সেটা হচ্ছে যে হসপিটালে হসপিটালের আইসিইউ গুলাতে আ এখানে তো করে ওই যে ছিদ্র করে টিউব হুম দেওয়া হইতো, ফুড হুম টিউব দেওয়া হইতো, তারপর হুম হচ্ছে হুম ওই ভেন্টিলেশন দেওয়া হুম হইতো। ফুড টিউব ভেন্টিলেশন, ওই সময় যে খাবারগুলা দরকার ছিল হুম লোকগুলার, হুম ইভেন আমি ডাক্তারদের সাথে, যে পেশেন্ট তার ডাক্তারের সাথে সরাসরি কথা হুম বলতাম যে আপনার পেশেন্টের কি লাগবে। হুম যেমন হুম কারোর ডায়াবেটিস মানে আছে, হুম, কাস্টমাইজড একটা কাস্টমাইজ দেওয়া হতো খাবার, তার হেলথ নিড রোগীর, অনুযায়ী। হ্যাঁ, এনজি ফিডিং বলে এটাকে। হুম এই যেটা হচ্ছে টিউব দিয়ে দিবে। এনজি ফিডিং এ এমনও গেছে যে কারোর এনজি ফিডিং বানাচ্ছি আমি, কাঁচা কলা পেস্ট, হলুদ, অ্যান্টিবায়োটিক হিসেবে হলুদ দিত, কাঁচা কলা পেস্ট, মসুর ডাল আর হচ্ছে একটু চাল। একদম লিকুইড ফর্মে হুম ছেঁকে বোতলে। হুম হুম কারোর এনজি ফিডিং এ শুধু মাছ। তার আর কিছু যাবে না। তার ফিশ প্রোটিন দরকার। কারোর এনজি ফিডিং এ মিল্ক আচ্ছা যাইত। মানে ডাক্তার হ্যাঁ? যেটা প্রেসক্রিপশন হতো সেই মতো আমি খাবারটা প্রিপেয়ার করে রোগীর দিতেন আ মানে নিড অনুযায়ী। পেশেন্টদেরকে, পেশেন্টের রিলেটিভদেরকে বলতাম, আমাকে শুধু একটু ডাক্তারের সাথে কথা বলতে দেন হুম বা তার নিউট্রিশনিস্টের সাথে কথা বলতে দেন। হুম আমি কথা বলে ওই অনুযায়ী খাবারটা রেডি করব। হুম হুম হয়তো কেউ বলছে যে রোগীর পটাশিয়াম নাই, পটাশিয়াম লাগবে। পটাশিয়াম কোথায় আছে? কাঁচা কলায় আছে, হুম নারকেলে আছে। হ্যাঁ? আমি কাঁচা কলা, নারকেল এগুলো ব্লেন্ড করে এনজি ফিডিং বানাইতাম। হুম তারপরে রোগীর ব্লাড সুগার বেশি। রোগীর খাবারে কোনো কার্ব যাবে না। ফিশ বা মিট দিয়ে খাবার বানাই দিতাম। আর এনজি ফিডিং। তখনও কি আপনি তখনও তো একদম তখন আমি জার্নালিস্ট ফুল ছিলেন না, টাইম আপনি সাংবাদিক। সাংবাদিক শুধু তাই সাংবাদিক না, কিভাবে আ ব্যালেন্সটা হতো কিভাবে? আমি জাস্ট বলি, তখন আমি ফুল টাইম সাংবাদিক প্লাস হচ্ছে বাংলা ট্রিবিউনের ডেস্কের ইনচার্জ করা হইলো আমাকে তাহলে তো সেই মুহূর্তে। সারাক্ষণ ব্যস্ত। সারাক্ষণ ব্যস্ততা। তখন তো বাসায় হোম অফিস করতাম। হোম অফিসে আমি দাঁড়ায় এক হাতে ল্যাপটপ নিয়ে নিউজ করতেছি, আরেক হাতে বলতাম এটা মিক্স করো, এটার সাথে এটা, এইটা গ্লাভস দিয়ে ধরবা, এটাই করবা। হ্যাঁ? আমার টিম তখন কাজ করত। তারপরে তো আস্তে ওই ২ জনের টিম বাড়তে এখন আমার মোর দ্যান 30 এমপ্লয়ি। পুরোপুরি এবং কখন চলে আসলেন একদম ইয়েতে? ২১ সেপ্টেম্বরে আমি ২১ জুন জুলাই আমি ডিসাইড করে ফেললাম যে সাংবাদিকতা করতে যতটুকু ইচ্ছা ছিল, সাংবাদিকতা করাটা আমার খুব প্যাশন থেকে আসছি আমি। আপনি কত হ্যাঁ, মানে কত বছর অনেক বছর তো না, করেছেন। ১১ থেকে ২১ পর্যন্ত ১০ ১০ বছর। বছর। তার আগে হ্যাঁ, আপনার শুরুই হয়েছিল ক্যারিয়ারটা আবার শিক্ষকতা শিক্ষক দিয়ে, হিসাবে। শিক্ষক হিসেবে। সেটাও একটু বলেন হ্যাঁ, যে মানে এটা হচ্ছে, পড়াশোনার পর ওটা এবং আপনি একদম শিক্ষকতা হ্যাঁ, করতে সৌদি আরবে চলে গেলেন। এটা হচ্ছে যে অনার্স পাস করে আমি ঢাকায় চলে আসলাম যখন, তখন এসে এইখানে হচ্ছে একটা কারিগরি বা কলেজে জয়েন করলাম। সেখানে ওদেরকে পড়াইতাম। ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর ছিলাম। তারপরে হচ্ছে দেখলাম ইত্তেফাকে একটা বিজ্ঞাপন দিছে। আব্বা নিজেই বলল যে, ইত্তেফাক একটা বিজ্ঞাপন দিছে। তোমরা ২ ভাই বোন এপ্লাই করবে কিনা?" হুম, আমরা ২ ভাই বোন একই সাথে। ও কম্পিউটার ইঞ্জিনিয়ার,
আর আমি হচ্ছে টিচার নেবে। হ্যাঁ? দেশের বাইরে। হুম দেশের বাইরের চাকরিটা তো সবাই খুব প্রেস্টিজিয়াস মনে করে এবং হ্যাঁ খুব ভালো। লিটারালি দ্যাট ওয়াজ খুব সো হ্যাঁ প্রেস্টিজিয়াস হ্যাঁ জব। তারপর হচ্ছে আমরা ২ ভাই বোন এপ্লাই করলাম। একসাথেই চলে গেল ইন্টারভিউ হলো। ভাইয়া আগে গেছে। আমার কেন জানি মনে ছিল আমি দেশে অনেক কিছু করে ফেলবো। যাবো কি যাবো না খুব ডিলেমার মধ্যে ছিলাম। তারপরে হচ্ছে ডিলেমা কাটায়া মনে হলো যে চলেই যাই। হ্যাঁ? চলেই যাই। বিশেষ করে আমি আমার ভাইকে খুব মিস করতেছিলাম। হ্যাঁ? আমরা দুজন পিঠাপিঠি তো। ওর এখানে ঠিক আছে চলে যাই। আপনার বড় ভাই যিনি আমার বড় ভাই। হুম ও আমার ইমিডিয়েট বড় ১ বছরের বড়। আচ্ছা তো ওর এখানে চলে গেলাম। তারপরে দুজনে একসাথে ৫ বছর। ৫ বছর পরে আমার কাছে আসলে মনে হচ্ছিল যে আমি দেশেই কিছু করব। দেশে কিছু করব। তখন কোন জব পাচ্ছিলাম না বাংলাদেশে। একটা এনজিও একজন নিবে, কমিউনিকেশন অফিসার নিবে। আমি ওই এনজিও কমিউনিকেশন অফিসার হিসেবে আসলাম। খুবই অল্প বেতনে। তখন সৌদি আরবে তো আমি হিউজ ইনকাম করতাম। হ্যাঁ এবং আপনি খুবই বলছিলেন হ্যাঁ, আপনি প্রচুর টিউশনিও করতেন অনেক তখন টিউশনি করতাম। মানে হুম, আমার টিউশনির জিনিসটা হচ্ছে যে আমাকে চ্যাম্পিয়ন টিউশন মাস্টার বলা হইতো। আচ্ছা হ্যাঁ? স্টুডেন্টরা কেউ গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, কেউ হচ্ছে করতেছে, বাসায় এসে পড়তেছে। আমি কোন ক্লাস কোন হ্যাঁ, ইয়েতে পড়াতেন এইটা হচ্ছে একেবারে প্রাইমারি লেভেল থেকে 12 12 পর্যন্ত। পর্যন্ত সব সব বাচ্চা-কাচ্চাদেরকে আমি পড়াইতাম। তারপরে হচ্ছে ওই সময় আবার ওইখানে আমি প্রচুর সৌদি, ইয়েমেনি, আফ্রিকান বাচ্চাদেরকেও পড়াইছি টিউশনে। অ্যা ওরা আইসা পড়তো কাউকে যায়া পড়াইতাম। মূলত ফলে ওদের ভাষা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ পড়াইতাম। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ছাড়াও ওই যে ম্যাথ তারপরে জুনিয়রদের এই সাবজেক্ট গুলো তো খুব মজার। হ্যাঁ? এগুলো পড়াইতাম। সোশ্যাল সায়েন্স, মোরাল সায়েন্স এগুলো পড়াইতাম। তো এই খুব মজা করে ওদের আমার ফলে হচ্ছে কি আমি যে এদেরকে পড়াইতাম না ওদের কালচার গুলোর সাথে আমি খুব মিশছি। ওদের হুম খাবারগুলা খাইছি, ওদের হুম এগুলা হ্যাঁ, ওইগুলো কি আপনার ইয়েতে খাওয়ার বা কোথাও মাঝে প্রভাব মধ্যে তো ফেলছে আমি খাপসা রান্না। হ্যাঁ, আচ্ছা এন্ডস কিচেনে ঘোষণা দেওয়া হয় না। কিন্তু কোন গেস্ট যদি বলে যে একটা খাপসা বা মান্দি রান্না করেন, আমি রান্না করি। হ্যাঁ, যারা জানে যে আমি এটা পারি। হ্যাঁ, আমি রান্না করি। ওদের অনেক খাবারই আমার খুব পছন্দ। আমি সুন্দর আচ্ছা করে হ্যাঁ, হ্যাঁ এবং ওই সময়টায় ফিউশনটা কি কখনো করছেন প্রচুর ফিউশন। আমার খাবার-দাবার এই কিছু খাবার দেখলে লোকজন অরিজিনাল যারা অথেন্টিকেশন এ বিশ্বাসী মানে যারা একেবারে হচ্ছে এই ব্যাপারে অর্থোডক্স তারা আমাকে পিটাবে। তারা আমাকে পিটাবে। যেমন আমি দেখছি যে ভর্তাটা বেসিক্যালি সব বাসায় কে করে? কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা হ্যাঁ করে। আমার আম্মা কখনোই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করতেন না। আম্মা সবসময় পেঁয়াজ আচ্ছা রসুন একটু সব টেলে নিয়ে ভেজে হ্যাঁ মানে টেলে হ্যাঁ একদম ভেজে বা হচ্ছে বেরেস্তা আর করে এরকম নষ্ট করে হয়ে যাওয়ার একটা নষ্ট অভ্যাস হয়ে যাওয়ার একটা ইয়ে জিনিস থাকে আছে। প্লাস হচ্ছে যে আমি ওই যে ওইগুলা করি মাঝে মধ্যে ওর মধ্যে ফিউশন করি। মানে প্রত্যেকটা খাবারেই কিছু না কিছু ফিউশন আমার আছে। ছোট মাছ হচ্ছে গিয়া এই যেমন তেহারি। তেহারিতে আমার ফিউশন আছে। তেহারিতে সবাই যেসব মসলা দেয় সেগুলো আমি দিই না। আমি একদম বেসিক মসলা দিয়ে তেহারি রান্না করি। দারচিনি, এলাচ, তেজপাতা, টক দই, লবণ এই আমার তেহারির জিনিস। তো হ্যাঁ? আপনি যে সৌদি আরবের যে টিচিং এটা শেষ করলে আপনি ভাবলেন যে দেশে চলে দেশে চলে আসবেন আসবো। তো তারপর তারপরে হচ্ছে সাংবাদিকতায় ঢোকাটা কিভাবে জি, হলো সাংবাদিকতা ঢোকাটা হচ্ছে ২০০৬ সালে যখন এই বাংলা ব্লগের একটা যাত্রা হইলো, হুম তখন হচ্ছে আমার লেখালেখিটা হচ্ছে পোক্ত হলো যে অফিসিয়ালি লেখা শুরু করলাম। গল্প লিখি, লিখি, হ্যাঁ? বিভিন্ন স্ট্যাটাস লিখি বা ভ্রমণ লিখতেছি। কোথায় ঘুরতে গেলাম, কোন জায়গাটা কেমন সুন্দর বা পরিবেশ নিয়ে লিখতেছি। দিনপঞ্জিগুলা লেখা শুরু করলাম। সৌদি আরবে যেমন আমার খুব আ আমার এক কলিগের প্রেগন্যান্সির সময় যে একটা জার্নি। বিদেশে যে ট্রিটমেন্ট পাওয়া খুব ডিফিকাল্ট। হুম হ্যাঁ? বাংলাদেশে যেকোনো হসপিটালে নিয়ে গেলে এই রোগী দেইখা একটা ট্রিটমেন্ট দিয়ে দেয় বা বিদেশে কতগুলো হসপিটাল ঘুরলেন। আমরা তো এরকম ভাবি হুম, ব্যাপারটা উল্টা বিদেশে সবই ভালো না বিদেশে মোটেও ভালো না। বিদেশে একটা হসপিটাল আপনারে তখন ভর্তি নিবে যখন আপনি প্রায় মরে যাবেন। হ্যাঁ? আদারওয়াইজ আপনি ট্রিটমেন্টের কি দরকার টাইপের একটা এরকম অনেক কিছু আছে। তো ওই জিনিসগুলা যখন লিখতে শুরু করলাম, ব্লগের বন্ধু-বান্ধবরা বিভিন্ন যে লেখক আর লেখালেখি রিলেটেড একটা পেশায় আসতে চাইছিলাম। আচ্ছা লেখালেখি রিলেটেড একটা এইটা পেশায় কখন মনে হলো একদম ওই সাংবাদিকতা করব এটা ছোটবেলায় মনে হইছে। আচ্ছা বিবিসি আসলো বাংলাদেশে আপনার মনে আছে ৯২ বা ৯৪ এর দিকে। বিবিসি এবং হ্যাঁ সিএনএন এই ২ টা হ্যাঁ বাংলাদেশে স্ট্রিম ব্যাপকভাবে শুনতাম হ্যাঁ, সারাদিন দেখতাম। সারাদিন সিএনএন এর একজন সাংবাদিক ছিলেন ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়া আমানপুর আমানপুর। যুদ্ধ আমার হচ্ছে ইরাক ইরাক হ্যাঁ, যুদ্ধ ইয়ে করতো সে আমার মানে ড্রিম ক্যারেক্টার ছিল। একবার ইচ্ছা ছিল আমি হচ্ছে ডাক্তার হব।
হ্যাঁ, সব ফ্যামিলিতেই বা ছেলে-মেয়েরে ডাক্তার বানানোর একটা একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার এরকম প্ল্যান থাকে। কিন্তু আমি হচ্ছি বায়োলজিতে ইন্টারমিডিয়েটে ফেল করে ওই ইয়েতে শুধুমাত্র বায়োলজি অপশনাল ছিল বলে আমার রেজাল্ট ফেল আসে নাই। হ্যাঁ? ফেল করে আব্বার সেই আশায় পুরা পানি। পানি। ভর্তি পরীক্ষা দেওয়ার নাম্বার নাই। ডাক্তার হওয়া তো পরে। ওই থেকেই মনে হয়েছে যে আমি সাংবাদিক হব। আমি রিপোর্ট লিখবো, আমি করব। হুম। বাট আমি আসলাম হচ্ছে ডেস্কে। তখন মনে হলো না ডেস্কে অনেক কিছু করা আছে। হুম। ডেস্কে আমি অন্যের রিপোর্ট এডিট করব বা করব, হাত লাগাবো। এর সাথে, সাথে লেখালেখিটাও চলবে। ওই স্বপ্নটা ছোটবেলা থেকেই ছিল। তারপরে যখন বড় হয়ে নিজের ডিসিশন নিজে নেওয়া শুরু করলাম যে টিচিং তো অনেকদিন করছি। টিচিং যে করছি, টিচিং এ আমি খুব ফেমাস টিচার ছিলাম। আমি হুম। স্টুডেন্টদের কাছে আমি খুব ফেভারিট ছিলাম। অল টাইম ফেভারিট বলে একটা থাকে না? এখনো আমি যখন টিচার্স ডে তে উইশ পাই তখন মনে হয় না আ কিছু তো ঠিকঠাক কিছু করছি। তো একটা করছি। করছি। আমার স্টুডেন্টরা ওইটা করে। ওইখান থেকে হচ্ছে সাংবাদিকতায় আসলাম। সাংবাদিকতায় আসলাম, বার্তায় কাজ করলাম, সমকালে আসলাম। সমকালে তো সমকালে যেটা হচ্ছে যে আমি চাইছি একটা মেইনস্ট্রিম পত্রিকায় কাজ পত্রিকাতে করতে। কাজ করতে। হ্যাঁ। এবং সমকালের ২ বছর আমার লাইফের সবচাইতে বেস্ট ২ বছর বলব। এরপরে যখন ট্রিবিউন আসে, ট্রিবিউনেও আমি ওয়ান্ডারফুল অনেক কাজ করছি। ট্রিবিউন মানে আমার পলিটিক্যাল সমাজটা স্টাফ বেস্ট হওয়ার কারণটা বেস্ট হওয়ার কি কারণ হিসাবে? কি? পত্রিকার পেজ মেকআপ বলে একটা জিনিস থাকে। হুম। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পাতায় আমি কাজ করতাম। সাহিত্য পাতাগুলোতে লিখতাম, এবং সরার ভাই, তারপরে আবু বকর ভাই, এরপরে মুস্তাফিজ শফি ভাই, এই যে বড়, বড় সাংবাদিকরা সবাই যে খুব স্নেহ করতেন এবং কাজ দেখায় দিতেন, হ্যাঁ? শেখার একটা বড় শেখার সুযোগ একটা ছিল। বড় জায়গা উনাদের কাছ থেকে আমি বলব ওখানে নুরুল ইসলাম ভাই বলে একজন ছিলেন। সবার সাথে খুব ক্যাটকেট করতেন। আমাকেও সারাক্ষণ বকার উপর রাখতেন। বাট আমি যে উনার কাছ থেকে শিখছি, এই উনার কাছ থেকে আমার ছোট, ছোট এডিটিং শেখা সেটা হচ্ছে যে আমি লিখলাম আমার নাম ফাতেমা বিথিন নাজলা। এরপরে আমি একটা দাড়ি দিয়ে পরে লিখতে পারবো না নাজলা একটা ভালো মেয়ে। কারণ হচ্ছে যে ২ টা নাজলা রিপিটিশন হইতে পারবে না। এটা ছোট, ছোট একটা। পাঠকের চোখে বাড়ি দেয়। এটা পাঠককে ইরিটেশন তৈরি করে। আমার একটা এখানে প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ধরেন সাংবাদিকতাতে আপনি ধরেন সমকালে করলেন, তারপর ট্রিবিউনে ৯ বছর ছিলেন মনে হয়। তো এইটার পরে যখন একদম পুরোপুরি যখন হচ্ছে যে আপনি এই যে ব্যবসাতে মনোনিবেশ করলেন, এই যে খাওয়া-দাওয়ার হোটেল, তখন সমাজ কি বলল? ও সমাজ সমাজ আর পরিবার কি বলল? আমার ফ্যামিলি খুব খুশি হয়েছে। আমার মানে ফ্যামিলি বলতে কোর ফ্যামিলি। আমার আব্বা, ভাই, বোন, ভাই বোনের বাচ্চা-কাচ্চা এবং আমার হাসব্যান্ড। হ্যাঁ? তখনও তো আমার পিচ্চি হয় না, আমার হাসব্যান্ড। এই কজন খুব খুশি হয়েছে। এর পরের লোকজন আমার খুব ক্লোজ রিলেটিভ। চাকরি ছেড়ে দিলা? চাকরি কত সম্মানের তুমি জানো? তো লোকে তোমাকে ভাতালি বলবে। তারপরে আরেকজন ফোন করে, উনি সোসাইটিতে উনি খুব হাইলি এস্টাবলিশড মানুষ। হ্যাঁ। তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? আমি বললাম, "আমি পরের চাকরি করতেছি না। হ্যাঁ? নিজে হ্যাঁ। আমার এটা নিজের ভেঞ্চার। তুমি দাঁড় করাইতে পারবা? ভেঞ্চার মানে তুমি কি সালমান এফ রহমান হবা?" হ্যাঁ? আমি বললাম, "না, আমি সালমান এফ রহমান না। আমার নাম তো ফাতেমা আবেদীন নাসা। আমি কিভাবে সালমান এফ রহমান হব?" আমার জার্নালিস্ট কলিগদের অনেকে, "ও ভাতালি। আচ্ছা। সাংবাদিকতা পারে না তাই ভাতালি।" আমার সাংবাদিকতার অ্যাচিভমেন্ট খারাপ না। আমি বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পাইছি বহুবার। সবচেয়ে বড় ইনক্রিমেন্টও পাইছি। সমকালে থাকার সময় আমার একজন কলিগ আমার উপর খুব রাগ করছিল যে মেয়ে বইলা ওকে দিছে, পার্মানেন্ট করে নিছে ৩ মাসের মধ্যে। বাট এই যে সে ১ ভাতালি বছর বলতেছেন, ধইরা ভাতালির মানেটা কি? ভাত বেচি তাই। ভাত বিক্রি করি। কি হ্যাঁ, রান্না করলে হচ্ছে ভাতালি হ্যাঁ। নাম হতো না? তাহলে কি? না, ভাতই তো বিক্রি করতে চাইছি। আমি যখন ওই সুপার শেফে মানে করি, ভাতই বিক্রি হ্যাঁ, করতে চাইছেন। কেন? সেটাও তো একটা সুপার প্রশ্ন। শেফে যখন আমি করি তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রান্না নিয়ে স্বপ্নটা কি? তা আমি বলছি, রান্না নিয়ে স্বপ্ন হচ্ছে আমার একটা জায়গা থাকবে যেখানে মানুষ খুব তৃপ্তি করে খাবে। বাঙালির তৃপ্তির জায়গা ভাত। ভাত ডিপ্রেশন কমায়। এটা কেউ স্বীকার করুক আর না করুক। আমি এটা ১ম ফাইন্ড আউট ভর্তা করছি দিয়ে কখন? মাখায়, মাখায় খেতে ওইটা মানে এক্সাক্টলি। স্বর্গীয় অনুভূতি। ডাল দিয়ে ভাত লেবু চিপে খাওয়া। হ্যাঁ? ভাত ডিপ্রেশন কমায়। এটা কি আমি জার্মানিতে যখন ডয়েচে ভেলের ফেলোশিপ এ যাই,
তখন হচ্ছে আমার পাসপোর্ট হারায় গেছে, পাসপোর্ট পিক পকেট হয়ে গেছে, জার্মানি থেকে পাসপোর্ট পিক পকেট হয়ে গেছে, আমি ফিরবো কেমনে, হ্যাঁ নানান ধরনের অসুবিধা। বাসায় ফিরা প্রথম মনে হলো 3 দিন প্রচুর ঘুরছি বেলজিয়ামে এটা হয়েছে, হ্যাঁ প্রচুর ঘুরছি, মাথা কাজ করতেছে না। ভাত রান্না করছি, বাঙালি সব থেকে ছোট মাছ কিনছিলাম, ছোট মাছ চচ্চড়ি করছি, আলু ভর্তা করছি, ভাত খেয়ে মাথা রান্না করে ডিসিশন নিছি পাসপোর্ট কেমনে উদ্ধার করব। হ্যাঁ তারপর হয়েছিল উদ্ধার, মাথা খুলে গেছিল ভাত খেয়ে। দিনের মধ্যে পাসপোর্ট আমি বানায় নিয়ে আসছি, এবং আমাকে ডয়েচে ভেলের যে তখন বাংলা বিভাগের প্রধান ছিল দেবারের হ্যাঁ। দিদি, তুই তো দেখাই দিলি 8 দিনে পাসপোর্ট বাইর করে নিয়ে আসলি বাংলাদেশ থেকে। আমি বলছি যে হ্যাঁ, কারণ আমি ভাত খাইছিলাম, ভাত খাইলে ডিপ্রেশন চলে যায়। অ্যাবসলিউটলি মানে অ্যাবসলিউটলি আমাদের একটা যার কন্ডিশন আছে। যেটা হ্যাঁ যার যেটা স্টেপল ফুড, অ্যাবসলিউটলি। যার যেটা স্টেপল ফুড, হুম। আপনি ইউরোপ বা সৌদি আরবের লোকদেরকে আপনি রুটি দেন, ওদের ডিপ্রেশন চলে যাবে। মানে স্টেপল ফুড ডিপ্রেশন দূর করে। এই আমি যে এখন আরেকটা প্রশ্ন একটু যেতে যাচ্ছি, আমাদের সময়টা অনেক তাড়াতাড়ি শেষ কমে আসতেছে। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার তো প্রচন্ড ব্যস্ততা, মানে যেমন একদিকে রান্না, একদিকে হচ্ছে যে আপনার লেখালেখির সাথেও তো লেখালেখি নিশ্চয়ই আমি এটা একটু কমাই চলতেছে দিচ্ছি, ছোট ছোট। খুব কমাই দিচ্ছি। আচ্ছা কমে গেছে হয়তো, তারপরও তো হ্যাঁ চলছে, তো একটা প্র্যাকটিস তো আছে। তার সাথে হচ্ছে যে একটা ছোট মেয়েও আছে, হ্যাঁ, তো তাহলে এই ব্যালেন্স গুলো কিভাবে হচ্ছে? ছোটটাকে হচ্ছে ওই সন্তান কোলে থাকবে, ও সবসময় সঙ্গে থাকে। এখানে আসার আগেও আমার সঙ্গে ছিল, তারপরে ওকে আমি বাসায় ড্রপ করাইছি, করায় হ্যাঁ তারপরে এখানে আসছি। আমি চেষ্টা করি ওকে যতটুকু সময় আমার সাথে রাখা যায়, যতটুকু সময় ওকে দেখাশোনা করার জন্য একটা মেয়ে আছে, ওকে আমি একদম আমি কিচেনে ঢুকেই ওকে বলি যে ও ঘুম থেকে উঠলে ওকে নিয়ে চলে আসবা যতটুকু সময়। এবং আমি অনেক মিটিং এ অনেক মিস ওকে নিয়ে গেছি। এই যে জুলাই আন্দোলনের সময় আপনারা আমার তো রাজপথেই দেখা হুম, গেছে, সেটাই। আমি কিন্তু ওকে অনেক মিছিলে নিয়ে গেছি। হ্যাঁ, আমি ওকে নিয়ে গেছি, মানে মিটিং এ নিয়ে গেলে তারপর রিয়াকশনটা কি ধরনের ছিল, ক্লায়েন্ট বা ওদের, তাদের সেই জায়গা থেকে রিয়াকশন গুলো কিরকম ছিল, সবাই খুব কতটা ওয়েলকাম সাপোর্টিভ? করছে, না সবাই খুব ওয়েলকাম করছে। এই জায়গাটাতে আমি অনেক বড় জায়গায় মিটিং করতে ওকে নিয়ে গেছি, দেয়ার এই জায়গাটা খুবই পাইছি আমি, যে বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা কানবে, এই করবে, ওই ধরনের কোন ধরনের ও তো ছোটবেলা থেকে মিশতে হ্যাঁ মিশতে ওরও ও তো হচ্ছে একটা মানে খুব মানুষের মাঝখানে একটা বুঝতো, সপ্রতিভ একটা ব্যাপার কমিউনিকেটিভ তৈরি বাচ্চা, হয়ে গেছে, ও একটু কমিউনিকেটিভ। হ্যাঁ, কমিউনিকেটিভ বাচ্চা, সবার সাথে মিশে আমারও সুন্দরভাবে। মনে হয় এইটা, হ্যাঁ আমি যদি বলি আমার ছেলে হচ্ছে 1.5 মাস বয়স থেকে আমি অফিসের মধ্যে নিয়ে আসছিলাম, কাজে এক্স্যাক্টলি আমার ওই কাছে মনে হয় জিনিসটা। যে ওদের হ্যাঁ ওই ইন্টারাকশন এবং ইন্টারাকশন, কমিউনিকেশন পাওয়ার গুলো ওই অনেক আমি স্ট্রঙ্গার হয়, এটা ওই যে সবার একটা বাচ্চা মানুষ করতে তো একটা গ্রাম লাগে, আমি ওটাকে অ্যাবসলিউটলি গ্রামে ছেড়ে দিচ্ছি। ও অ্যাবসলিউটলি। আমার স্টাফদের সাথে ডাল দিয়ে ভাত খায় বসে। আমরা একদিন ওরা কিচেনে খুঁজে পাচ্ছি না ও কোথায়, তো একটা ফ্যামিলি হচ্ছে একটা রুম বুক নিয়ে ওই রুমে খাচ্ছিলাম, দেখলাম যে ওদের মাঝখানে ঢুকে ডাল আর আলু দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছে। হ্যাঁ, কখনো কখনো স্টাফদের সাথে যায় বসে, এটা দাও, এটা খাই, এটা মাছ দাও। 2 বছরের বাচ্চা কিন্তু ও মাছ চিনে, এটা আমার স্টাফরাই ওকে চিনাইছে, এই মাছটা খাবা, এটা হুম পাঙাশ মাছ, এটা হুম। ট্যাংরা মাছ, এটা এই মাছ। তাহলে হ্যাঁ, এইটা তো একটা বুঝতে পারছি যে একটা ইয়ে, তাতে মূল চ্যালেঞ্জ গুলো কোথায় ব্যবসার আপনার মনে করেন? আমার ব্যবসার মূল চ্যালেঞ্জ হলো, মানে যেমন সবচেয়ে ধরেন এখন হার্ডেস্ট হার্ডেস্ট একটা হচ্ছে, হার্ডেস্ট দিনের কথা বলেন যে এইটা একটা সবচেয়ে খারাপ একটা দিন গেছে আমার জন্য। যেমন ধরেন একদিন হচ্ছে আমাদের একটা সরকারি প্রতিষ্ঠানে খাবারের ছিল, ডেলিভারি ছিল। আমরা খাবার রান্না করে রেডি করে ফেলছি 10টা 10:30টার মধ্যে। প্যাকড। প্রচন্ড বৃষ্টি নামলো, বৃষ্টি নেমে কোনোভাবেই হচ্ছে যানবাহন পাচ্ছি না, যানবাহন পাইলাম ওই দিন বাজেট ডে ছিল, বাজেট ডে ছিল, সবাই ইয়ের সামনে দিয়ে, মানিক মিয়ার সামনে দিয়া, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই হুম ওই রোড দিয়ে হুম। গেছে, ওই রোড দিয়া পিএমও অফিসে খাবার পৌঁছানো মানে অসম্ভব। 3টায় গিয়ে পৌঁছাইছে, 10টায় রান্না করা খাবার, খাবার শক্ত হয়ে গেছে, সপ্তাহ গেছে। এবং ওদের তো প্রোগ্রাম শেষ, ওরা কিভাবে খাবার নিবে? ভিআইপি মুভমেন্ট, কেউ মুভ করতে পারে নাই। হ্যাঁ, খাবার মানে সবচেয়ে ওইটা মেমোরেবল তাহলে একটা দিন বলেন। মেমোরেবল দিন প্রচুর আছে। আমরা যখন এই যে এই কিছুদিন আগে একটা বিয়ে হইলো আমাদের এখানে, হ্যাঁ, বিয়েতে আপনার এই এন্ডস কিচেনে? এনস হ্যাঁ কিচেনে, হ্যাঁ। আমাদের এনস কিচেনে এখন 3টা 4টা বিয়ে হয়েছে। আচ্ছা। তো কনে পক্ষের লোক জিজ্ঞেস করতেছে এই আপুটা কোন পক্ষের, হ্যাঁ, আচ্ছা, এই আপুটা কি ছেলে পক্ষের, ছেলে মানে এই পক্ষের লোক বিয়ের জিজ্ঞেস ব্যাপারটা শুরু করতেছে, হলো হ্যাঁ, কিভাবে?
আহ এইটা আমাদের একটা ফ্রেন্ড হচ্ছে তার ভাইয়ের বিয়ে খুব ছোট্ট পরিসরে করবে। সে বলল যে আমার ফার্স্ট চয়েস এন্স কিচেন, তোমরা কি অ্যারেঞ্জ করবা কিনা। মানে ওখানে কি হ্যাঁ, বাংলা খাওয়া ছিল? কি ধরনের খাওয়া দাওয়া? না পোলাও রোস্ট এগুলাই ছিল। তারপরে আমার ফার্স্ট চয়েস এন্স কিচেন, তোমরা অ্যারেঞ্জ করবা কিনা। তারপরে বলল উই ক্যান। মানে এই একটা বিয়েতে হচ্ছে ওরা বাংলা খাবে, মানে বাংলা খাওয়া থাকবে, একদম বাংলা খাওয়া, মাছ ভাত বেগুন ভাজা, তারপর ডাল, হুম এরকম খাবার থাকবে, হুম পাঁচমিশালি ডাল হুম এরকম খাবার থাকবে। ওরা তখন হচ্ছে গিয়ে এগুলো, তো ওইটা না খুব মেমোরেবল যে এইটা এন্স কিচেনের খাবার, এবং আমাদেরকে কেউ বরপক্ষ কোনো পক্ষ আলাদা করতেছে না, আমাদের স্টাফদেরকে ওরা ওদের পক্ষ মনে হচ্ছে। সবাই বলছে এই আপুটা কি মেয়ের কিছু হয়, আবার ছেলে ই মেয়ে পক্ষের ওরা জিজ্ঞেস করছে এই আপুটা কি ছেলের কোনো আত্মীয় হয়। মানে এইটা না অনেক বেশি ইন্সপায়ারিং একটা জিনিস যে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি দে ট্রিটেড আস অ্যাজ ফ্যামিলি। এবং আমরাও, আমার কিচেনে আমি একটা জিনিসই বলি, আজকেও একজন লোকের সাথে তর্ক করছে, বলছে স্যান্ডেল খুলে কেন আসতে হবে। বলছে আপনি কি আপনার ঘরে স্যান্ডেল খুলেন, স্যান্ডেল পরে ঢুকেন? হুম হুম ইটস নট এ রেস্টুরেন্ট, ইটস এ হোম। হোম হ্যাঁ, আমাদের ট্যাগলাইনই এটা বাসার যে খাওয়া, হ্যাঁ এটা এটা হোম। বাসার খাওয়া বাসার পরিবেশ। হ্যাঁ, আর হ্যাপিনেস ইজ হোমমেড, এটা হচ্ছে আমাদের কথা। আমার হ্যাঁ, একটা প্রশ্ন, আমি আপনি জানতে চাই, আপনি নিজেকে কিভাবে ভাবতে পছন্দ করেন? একজন লেখক যিনি রান্না করতে পারেন, নাকি একজন শেফ যে হচ্ছে আবার লিখতে পারে? আমি নিজেকে একটা বেডি মানুষ হিসেবে দেখতে চাই সব জায়গায়। হ্যাঁ, কারণ হ্যাঁ, আমি একদম কারণ কি বেটি লেখকও মানুষ না, হিসেবে? শেফও না, আমি একটা বেডি মানুষ, আমার একটা ভয়েস আছে, আমার কথা আপনাকে শুনতে হবে। হ্যাঁ, আমার একটা ফুট স্টেপ আছে, এই স্টেপটা দারুণ। আপনাকে চেক করতে হবে, আপনাকে বুঝতে হবে। আমার উইট আছে, আমার স্যাটায়ার আপনাকে স্যাটার নিতে হবে। আছে। হ্যাঁ, আমার হচ্ছে আমার স্যাডনেস আছে, এটাকে আপনাকে ইগনোর করতে পারবেন না। মানে আমি আপনি থাকলে আমার থেকে দূরে থাকতে পারেন, বাট আমাকে ইগনোর করতে পারবেন ইগনোর না। করতে পারবেন না। হ্যাঁ, আমার টেরিটরিতে থাকলে ইউ কান্ট ইগনোর মি। আমি অ্যাবসলিউটলি। ওই জায়গাটায়, মানে এই যে আমি একটা জিনিস বললাম না যে মরিচ ফুলের কাছ থেকে আমি তরকারি রান্নাটা শিখছি। মরিচ ফুল বা আমাদের বাসায় যখন যে কাজের লোককে আমি দেখছি কাজ করতে আসতো, তাদের একটা ফুড স্টেপ আছে যে হালা আমি কিন্তু এইটা করবো, এটা করবো না। হ্যাঁ, হ্যাঁ, মানে তার একটা নিজস্ব একটা ইয়ে আছে, নিজস্ব একটা আছে, ভয়েস আছে, ভয়েস নিজস্ব একটা আছে। ইয়ে আছে। আমি ওই বেটি মানুষটাই যার একটা ভয়েস আছে, and you have to listen to me. আমার একটা ফ্যান্টাস্টিক। পলিটিক্যাল স্ট্যান্ড থাকবে, আমার একটা আইডেন্টিক্যাল স্ট্যান্ড থাকবে। এই যে অনেকে বলে না যে উই হেট পলিটিক্স, না না না, পলিটিক্স না না, প্রত্যেকটা পলিটিক্স তো পলিটিক্স আমি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা পলিটিক্সে অ্যাটেন্ড করতে চাই, প্রত্যেকটা পলিটিক্স। অ্যাবসলিউটলি এটা ফ্যামিলি পলিটিক্স অ্যাবসলিউটলি বলেন, এটা আপনি অ্যাবসলিউটলি। এই মানে পলিটিক্স স্টার্টস একটা, এট হোম। হ্যাঁ, রিলিজিয়াস পলিটিক্স বলেন বা কোনো হচ্ছে যে ভিলেজ পলিটিক্স বলেন, আমি সবগুলো জায়গায় আমি করতে পারি যে একটা বেটি মানুষকে আপনাদের শুনতে হবেই, কারণ অ্যাবসলিউটলি আমি আপনাদেরকে ওইটুকু সার্ভ করতে পারি, অ্যাবসলিউটলি আমি আপনাদের ট্রিট দিতে পারি। আমি আমি আমার একটা মজার জিনিস বলে সবাইকে, আমার হাজবেন্ড তো একজন কবি। আমি সবাইকে বলি ঢাকা শহরে একজন কবিরে পেলে পুষে রাখতেছি। হ্যাঁ, সুতরাং আমার একটা গুরুত্ব আছে। একদমই হ্যাঁ, একদমই, এটা আমরা কোনোভাবেই হচ্ছে যে মানে একদম ইগনোর করতে পারবো না। তো আজকে আমরা তারপরে আসলে ওইখানেই পরিচয় হচ্ছে। তারপরে লেখালেখিটা খুবই শখের একটা জায়গা, খুব ভালো লাগার একটা জায়গা। আর রান্নাটা হইলো আমার সমস্ত ডিপ্রেশন কাটায় নিয়ে যাওয়া, আমার সমস্ত বাধাবিঘ্ন পাড়ায় যাওয়া। এই যেমন ধরেন শেফ থাকে না, হ্যাঁ, একটা শেফ চাকরি ছেড়ে গেছে, দেখবো না আমি গেলে কেমনে রাঁধতে। 6 মাস উইদাউট এনি শেফ আমি বিয়ের পার্টি করছি, আমি নিজে রাঁধছি, টানা রাঁধছি। হ্যাঁ, কেউ দমায় রাখতে পারবে না, কেউ মিটিং দাবায় করছি, রাখতে পারবে না, সোজা কথা। আমি রাঁধতে পারি। ওই আমার একটা স্যার বলতেন যে অ্যাক্টিং করাটা না, যে কাঁদতে পারি, আমি রাঁধতে পারি, কাঁদতে পারি, বলতেও পারি। ইউ হ্যাভ টু লিসেন, ইউ হ্যাভ টু সি। ওই আমি ফ্যাবুলাস। এই প্রোগ্রামটা যখন শেয়ার দেই, এইটা লাইভ, আমি ওখানে লিখছি যে আমাদের দেখতে খুব সুন্দর লাগতেছে, শুনতে না ইচ্ছা করলে দেখতে পারেন। দেখতে দারুণ। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমাদেরকে দেখছেন, এবং হচ্ছে যে আমরা, নাজলা যেটা বললো যে আমরা বেটি মানুষ এবং বেটি হুম, মানুষের কথা শুনতে হবে, জানতে হবে, সেই অন্য দিনের অপেক্ষায় আমরা সবাই আছি, যে যেখানে হচ্ছে সবাই শুনবেন আমাদের কথা। অন্যদিন কবে আসবে সেটা আগে বলেন। অন্যদিন কবে আসবে? অন্যদিন আসবে, আমাদের সব অন্যদিনে আসবে, আমরা এই আশায় করতেছি।
সো এই আশাটা রেখে মনে হয় আজকে খুবই মজা পেলাম নাজমুলা, আসলে খুবই মজা পাইছি। মানে আমার মনে হইতো যে সবসময় আপনার সাথে কথা বলে খুব আরাম পাওয়া যাবে, এবং সেটাই আসলে পাইছি। থ্যাংক ইউ সো তো মাচ। আজকে আমরা তাহলে বিদায় নিই সবাইকে। আপনারা যারা হচ্ছে যে এখন লাইভ দেখছেন এবং যারা পরে দেখবেন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আমরা সো আবার অন্য মাচ। দিনের অপেক্ষায় থাকলাম।